দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফা চলতি বছর অর্ধেকে নেমে আসার শঙ্কায় নীতি সহায়তা চান ব্যাংকাররা। জুনের শুরুতেই দেশের পুঁজিবাজার খুলে দেবার চিন্তা বিএসইসির নতুন চেয়ারম্যানের দীর্ঘমেয়াদে বাজার শক্তিশালী করার পরিকল্পনা। চলমান লকডাউনে ইস্পাতের বাজারে বেচাবিক্রি নেমে গেছে তলানিতে, ক্ষতি প্রায় ৩,০০০ কোটি টাকা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। কোভিড-19-এর নেতিবাচক প্রভাবে চলতি বছর দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর আয় আগের বছরের অর্ধেকেরও নিচে নেমে আসবে বলে মনে করছেন ব্যাংকাররা। তাদের শঙ্কা, করোনা পরবর্তী সময়ে খেলাপি ঋণের ঝুঁকি বাড়বে, একই সঙ্গে আমানতকারীদের বিনিয়োগে উৎসাহও কমবে। এমন অবস্থায় বাকি সব ব্যবসার মতো ব্যাংকিং খাতের জন্য আর্থিক নীতি সহায়তার ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাংকাররা। সৌরভ রহমানের রিপোর্ট। সাধারণ ছুটির এই সময় প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিস যখন বন্ধ, তখন জরুরি সেবা হিসেবে খোলা আছে ব্যাংকগুলো সীমিত পরিসরে। তাতে সাধারণ মানুষের আর্থিক চাহিদা মিটছে ঠিকই, কিন্তু ব্যাংকের ব্যবসা হচ্ছে না বলে দাবি ব্যাংকারদের। তাদের হিসেবে আমদানি রপ্তানির অচলাবস্থায় একরকম বন্ধ সেই বাবদ আয়, থেমে আছে বকেয়া ঋণ আদায়, আসছে না নতুন কোনো আমানত। উল্টো অনেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন ভবিষ্যতের আশঙ্কায়, যা সংকট বাড়াচ্ছে ব্যাংকিং খাতে। একটা ভালো দেখেন নন ফান্ড ইনকাম হচ্ছে অ্যাবাউট টোটাল ইনকামের 30%, রাফলি 25-30%। সেটা হ্যাজ অলরেডি কাম ডাউন টু 15-20% এর মধ্যে। আমরা যেহেতু অলরেডি 9% রেজিমে চলে এসেছি ফ্রম এপ্রিল 1, আমাদের কিন্তু ইন্টারেস্ট রেভিনিউ কিন্তু হ্যাজ অলরেডি কাম ডাউন সিগনিফিকেন্টলি। আপনার গত বছর 2019-এ আমাদের টোটাল অপারেটিং ইনকাম ছিল রাফলি অ্যাবাউট 25-26,000 crore টাকা। সেটা ইজ এক্সপেক্টেড অর এস্টিমেটেড টু বি 15-16,000 কোটি টাকা এই বছর। সেটা কিন্তু কনসিডারিং যে আমাদের তখন তো কোভিড ছিল না, কনসিডারিং যে আমাদের যে লেভেল অফ এনএফআই হচ্ছিল সেরকম এনএফআই থাকবে, কিন্তু এনএফআই কিন্তু সেরকম থাকবে না। এনএফআই অনেক কমে যাবে, আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক কমে আসছে, রেমিটেন্স কমে আসছে। ব্যাংকগুলা কিন্তু দে আর ইন দ্য বিজনেস অফ টেকিং রিস্ক, দেয়ারফর রিস্ক থাকবে, সেটা ম্যানেজ করবে কিভাবে, সেটা প্রফিট থেকে অ্যাবজর্ব করতে পারতে হবে। দেয়ারফর profitability is not a sin for the bank, it's rather a necessity to survive and pay interest to the depositors and also the investors. সেই আশঙ্কা মাথায় রেখেই অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করতে হবে ব্যাংকগুলোকে। সরকার সুদে ভর্তুকি দিলেও সব মিলে 68,000 কোটি টাকার ঋণ বিতরণ আর তা আদায় করতে হবে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকেই। এর সঙ্গে যুক্ত হয়েছে এপ্রিল আর মে মাসের ঋণের সুদ মওকুফের নির্দেশনা। ব্যাংকিং খাতের বিদ্যমান বিতরণকৃত ঋণের হিসেবে, যার পরিমাণ অন্তত 15,000 কোটি টাকা। এর মধ্যে 3,000 কোটি টাকারও বেশি শুধু রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন 11 ব্যাংকে। এমন অবস্থায় আয়ের এই ঘাটতি পুষিয়ে নিতে নীতি সহায়তা চেয়েছেন ব্যাংকাররা। অনেক ব্যাংক যদি ডিভিডেন্ড দিতে না পারে তাদের ক্যাপিটাল অবমাননা করে না, তাহলে কি তারাকে বাড়তি ট্যাক্স দিতে হবে কিনা, সেখান থেকে আমাদেরকে এক্সাম্পশন দেওয়া হবে কিনা। কারণ আমরা এক্সাম্পশন সব জায়গায় পাই, অনেকেই পাচ্ছেন। আমরা একটা জিনিস প্রায়শই ভুলে যাই, সেটি হচ্ছে যে আমরাও কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাকি সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো আমরাও একটা। আমাদের দেশে অনেক বড় বিগ কংগ্লোমেরেটস যারা আছে, তাদের তুলনায় অনেক ছোট ব্যাংকও আছে, তারা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান। সুতরাং আমাদেরকে এটিও ভাবতে হবে যে আমরা প্রণোদনা শুধু ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের জন্য নয়, প্রণোদনা ব্যাংকের জন্য থাকা উচিত। এখানে প্রভিশনের ব্যাপারে যদি বাংলাদেশ ব্যাংক চিন্তা করে যে এই বছর আমাদের প্রভিশনটা কিভাবে মিনিমাম লেভেলে রাখা যায়, অথবা প্রভিশনের যে ব্যাপারে ব্যাংকগুলিকে একটা সাপোর্ট দেওয়ার যদি একটা সুযোগ করে দেওয়া হয়, তাহলে ব্যাংকের ব্যালেন্স শিটটা স্ট্রং থাকার সুযোগ থাকবে বলে আমি মনে করছি। প্রধান নির্বাহীরা বলছেন, আয় কমে যাওয়ার চাপ সামলাতে কোভিড পরবর্তী সময়ে ব্যাংকের পরিচালন ব্যয়ে বড় ধরনের কাটছাট করতে হবে তাদের। তবে সেজন্য এখাতে কাজ করা 1.5 লাখ কর্মীর বেতনে প্রথমেই হাত দিতে চান না তারা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জুনের প্রথম সপ্তাহ থেকে পুঁজিবাজারের লেনদেন চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। কথা বলেছেন ব্যাংকগুলোর মুনাফা বিতরণের সীমা আরোপ ও দীর্ঘমেয়াদে পুঁজিবাজার শক্তিশালী করা নিয়েও। করোনা ভাইরাসের কারণে টানা 1.5 মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের পুঁজিবাজারের লেনদেন, যেখানে লকডাউনেও বিশ্বের প্রধান সব পুঁজিবাজার চলছে স্বাভাবিক নিয়মেই। এমন অবস্থায় জুন মাস থেকে শেয়ার বাজারের লেনদেন চালুর কথা জানালেন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির চেয়ারম্যানের দায়িত্বে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। আমাদের একটা কমিশন এখনো যেহেতু সম্পূর্ণ হয়নি, হয়তো যদি সব অন্যরা জয়েন করে আমরা একটা মোটামুটি চিন্তা করে রেখেছি যে জুনের প্রথম সপ্তাহে আমরা খুলে দেব। মেইন সমস্যা হচ্ছে আমাদের এখনো ডিজিটাল প্ল্যাটফর্মটা এরকম ভাবে তৈরি হয় নাই। আমাদের আজকে এই করোনা থেকে যে শিক্ষা, সেখানে আমাদের যারা ব্রোকারেজ হাউস বা যারা আছে তাদেরকে আমরা ইমিডিয়েটলি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা এখনো যেতে পারেনি তাদেরকে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করব, সাহায্য সহযোগিতা করব, যাতে এর পরে যদি কখনো এরকম ঘটনাও ঘটে এবং আমাদের যদি ব্যাংকিং সিস্টেম ঠিক থাকে, যাতে লেনদেন করা যায়, অথবা ডিজিটালি যদি মানি ট্রান্সফার ই ফান্ড ট্রান্সফার করা সম্ভব হয়, এরকম কিছু যদি আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করে করতে পারি, তখন আর ভবিষ্যতে বাজারটা বন্ধ করার প্রয়োজন হবে না। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে নতুন চেয়ারম্যান কথা বলেন করোনা সংকটে ব্যাংকগুলোর মুনাফা ঘোষণার সীমা বেঁধে দেয়া নিয়েও। বলেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার। এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, তবে আমার মনে হয় যে এই ব্যাপারে আমি কিছুদিনের মধ্যেই কথা বলবো ওনাদের সাথে। আমাদের মধ্যে একটা আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে কোনোভাবেও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটাই আমরা দেখব। প্রায় 2 বছর ধরে খারাপ সময় পার করছে দেশের পুঁজিবাজার। ধারাবাহিক পতনে সূচক নেমে এসেছে 4000 পয়েন্টের নিচে। নতুন আসা আইপিও অনুমোদন নিয়েও প্রশ্নবিদ্ধ হয়েছে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা। সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা আইপিও যেটাই ইস্যু করি, আমরা কোম্পানির ফাউন্ডেশনটা ঠিকভাবে দেখে নিব এবং আমি মনে করি যে আসলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশে যখন থেকেই তৈরি হয়েছে তারপর থেকেই আসলে এটা একটু সবসময়ই বোধহয় নেগলেক্টেড ছিল। তবে আমার আগে যারা ছিলেন তারা এটা একটা ইনফ্রাস্ট্রাকচার করেছেন, আইনগুলা করেছেন। এখন আমাদের বোধহয় সময় একটা ডাইনামিক মার্কেট, ভাইব্রেন্ট মার্কেট তৈরি করার। সুতরাং আমরা এখন সব আইন নীতিমালা, অফিস আদালত ঠিক থাকায় আমরা এখন ওই দিকে মনোযোগী হতে পারবো এবং সেই ক্ষেত্রে হয়তো আমি জানি না আগে বড় ধরনের কোনো ভুল যদি হয়েও থাকে সামনের দিনগুলো যাতে সেটা না হয়, সেটার জন্য আমরা গভর্নেন্স ইস্যুতে মনোযোগী হব। সাধারণ বীমার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা শিবলি রুবাইয়াত বলেন অর্থনৈতিক উন্নতির গতি ধরে রাখতে দীর্ঘমেয়াদে পুঁজিবাজার শক্তিশালী করার বিকল্প নেই, যাতে ব্যাংকিং খাতের বদলে শিল্প উৎপাদনেও পর্যাপ্ত পুঁজির যোগান দিতে পারে বাজারটি। আমরা এখানে বন্ড মার্কেটের একটা কনসেপ্ট ভালো করে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাছাড়া অন্যান্য যে ফাইন্যান্সিয়াল যেসব ডেরিভেটিভস আছে যেগুলো নিয়ে বিভিন্ন দেশে কাজ হয়, ফরওয়ার্ড অপশন, এগুলো নিয়েও আমরা কাজ করব। তো হয়তো এখনও এক্সপার্টিজের অভাবে সেগুলো করা নাও যেতে পারে, তবে বন্ড মার্কেটটা আমরা অবিলম্বে শুরু করে দিব। তাতে লং টার্ম যেসব লোনগুলা ব্যাংক থেকে শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে সেগুলো আর ব্যাংকের কাছে না গিয়ে হয়তো একটা নতুন জায়গা পাবে তারা, এবং বন্ডটা যদি আমরা খুব দ্রুত তাদেরকে অনুমতি দিয়ে করতে দেই, তাতে তারাও একদিক থেকে ব্যাংকের যে সময় লাগে বা অনেক সময় ব্যাংকের লিকুইডিটির ইস্যুস থাকে, সেখান থেকে হয়তো একটু সুবিধা পাবে। 4 বছরের জন্য বিএসসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন শিবলি রুবাইয়াতুল ইসলাম। এর আগে টানা 9 বছর এই দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গেল 3 মাসে 3000 কোটি টাকার ক্ষতি হয়েছে ইস্পাত ও রড নির্মাণ শিল্পে। ডিসেম্বর পর্যন্ত লকডাউন চললে ক্ষতির পরিমাণ 6 গুণ বেড়ে যাবার শঙ্কা উদ্যোক্তাদের। এ অবস্থায় আগামী বাজেটে আমদানি ও উৎপাদন পর্যায়ে শুল্ক সমন্বয়ের দাবি জানিয়েছে স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। কোভিড-19 স্থবির জনজীবন, ঘুরছে না অর্থনীতির চাকা। মেট্রো রেলের মতো বড় প্রকল্প তো বটেই, বন্ধ আছে সড়ক মহাসড়ক উন্নয়ন সহ সরকারের প্রায় সব অবকাঠামো নির্মাণের কাজ। ব্যক্তি উদ্যোগে হচ্ছে না কোনো কাজ, আর এতে নির্মাণ সামগ্রীর চাহিদা প্রায় শূন্যে নেমে এসেছে। এর ফলে শুধু স্টিল শিল্পে এখন পর্যন্ত ক্ষতি ছাড়িয়েছে 3000 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন বছর শেষে যা কয়েক গুণ বাড়তে পারে। এই প্যান্ডামিকে আমাদের এই ইন্ডাস্ট্রিটা অন্য যে কোনো ইন্ডাস্ট্রির থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বলে আমরা মনে করছি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা 90% র মেটেরিয়াল ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা ইন্ডাস্ট্রি। আমাদের একটা হিসাবে বলছে যে আমরা অলরেডি এই ইন্ডাস্ট্রিতে 3000 কোটি টাকা লস করে ফেলেছি সো ফার দিস ইয়ার। ডিসেম্বর পর্যন্ত যদি এরকম চলতে থাকে, হয়তো এই ইন্ডাস্ট্রিতে 17 থেকে 18,000 কোটি টাকার লোকসান হয়ে যাবে। লকডাউনের ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে উৎপাদনমুখী শিল্পের জন্য 30,000 কোটি টাকার ঋণ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। তবে সে ঋণের অর্থপ্রাপ্তিতে ব্যাংকের সহায়তা না পাওয়ার অভিযোগ এ খাতের উদ্যোক্তাদের। তো আমাদেরকে যদি কিছু লো ইন্টারেস্ট রেটে কিছু লোন দেওয়া হয়, আমরা ধরে নিচ্ছি যে
এই ইন্ডাস্ট্রিতে আমরা 3,000 কোটি টাকার মতো এরকম লোন চাচ্ছি। সাথে চাচ্ছি আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের সাপোর্ট। আমাদের প্রত্যেকটি ইন্ডাস্ট্রিকে আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নিড বেসে অ্যাটলিস্ট আরো 4 মাসের অতিরিক্ত লেটার অফ ক্রেডিট, অর্থাৎ নন ফান্ডেড, ব্যাংকের টাকা লাগছে না, শুধু আমাকে এলসির একটা লিমিট তৈরি করে দেবে, এরকম একটা প্রস্তাব আমরা করছি। এমন অবস্থায় আসন্ন বাজেটে রড উৎপাদনের প্রধান কাঁচামাল স্ক্র্যাপ আমদানিতে শুল্ক 1,500 টাকা থেকে কমিয়ে 500 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে স্টিল শিল্প মালিকরা। সেই সাথে সব ধরনের অগ্রিম শুল্ক প্রত্যাহার এবং কর্পোরেট কর হার 10 ভাগে নামিয়ে আনার দাবি তাদের। সর্বপ্রথম সকল প্রকার অগ্রিম কর এবং অগ্রিম ট্যাক্স বা ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এই আর্থিক সংকটকালীন সময়ে অগ্রিম কর শুধু আমাদেরকেই নয়, যে কোনো শিল্পকে ধ্বংস করে দিতে পারে। স্টিল উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে বর্ধিত মূসক হ্রাস করে 2018-19 অর্থবর্ষের অনুরূপ নির্ধারণ করার প্রস্তাব করছি। আগামী 4 মাসের জন্য স্টিল শিল্পের সব ধরনের বিদ্যুৎ ও গ্যাস বিল বকেয়া রাখার সুযোগ চাওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মিরপুর বেনারসি পল্লীর অন্তত 10,000 কারিগর এখনও পায়নি কোনো জরুরি সহায়তা। সরকার সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেও তা কবে কিভাবে হাতে আসবে তাও জানে না তাঁতিরা। কাউসার সোহেলের রিপোর্ট। মিরপুর বেনারসি পল্লীর পরিচিত এই দৃশ্য পাল্টে গেছে গত 1.5 মাসে। করোনার কারণে অন্য সব কিছুর মতোই বন্ধ বেনারসি পল্লীর সব দোকান, তাই বন্ধ তাঁতও। কর্মহীন বন্দি জীবনে বেনারসি কারিগররা। কারখানা সব বন্ধ আছে, শাড়ি আছে ঠিক মতো, বেচা কিনাই তো না, আর না বেচলে তো আমরা চলুন কেমন। এখন আমাদের সিজন আসছিল যে আমরা বৈশাখ রমজান মাসে ধুমসে আমরা কাম করতাম, কিন্তু আমরা কাম করতে পারতেছি না। তাঁত বোর্ডের হিসেবে মিরপুর বেনারসি পল্লীতে 200 কারখানায় 9,000-এরও বেশি তাঁত রয়েছে, আর এর সঙ্গে সরাসরি জড়িত প্রায় 10,000 তাঁতি পরিবার। করোনার এই সংকটে এদের কেউই এখনো কোনো ত্রাণ পায়নি, কোনো সহায়তা পায়নি তাঁত মালিকরাও। কারিগর অচল, এখন শোরুমগুলি বন্ধ, এখন মানুষ এইভাবে হয়ে গেছে না খাওয়ার অবস্থা। এখন আমরা কিভাবে বাঁচব? রেশন রিলিফ যাই সরকার দিচ্ছে ওটা বিহারিদের ক্যাম্পে এখনো আসে নাই, কেউ এখনো পায় নাই। গত 4 এপ্রিল ঘোষণা আসে তাঁত প্রতি 60,000 টাকা করে ঋণ সহায়তা দেবে সরকার। ত্রাণ সহায়তা এবং রেশন কার্ডের জন্য নগর ভবনে গিয়েছিলাম, হয়তো সহায়তাটা তারা খুব তাড়াতাড়ি পাবে, আশা করা যায়। তাঁতিরা এই 60,000 টাকার ঋণ সহায়তার বরাদ্দটা কবে নাগাদ পাবে? গতকাল মিটিং হয়ে গেছে আর কি, এটা বোর্ড মিটিং এ হয়তো পাস হয়ে গেছে। মিটিং এর সিদ্ধান্তটা আমি এখনো জানি না, হয়তো আবার আমাকে চিঠি দেবে। এর পরপরই এ বিষয়ে তাঁতি নেতাদের কাছে বিজ্ঞপ্তি পাঠায় তাঁত বোর্ড কর্তৃপক্ষ। গত মাসে সমিতির পক্ষ থেকে তাঁত মালিকদের তালিকা করে টিসি অফিসে জমা দেওয়া হয়েছে সহায়তার জন্য। আমাদেরকে কি সিস্টেমে দিবে, কি সিস্টেম থেকে আমাদের থেকে টাকা রিটার্ন নিবে, আমরা তো এটাও জানি না। এটা এখন পাইতে কি আরো কি 1 মাস লাগবে, 15 দিন লাগবে, নাকি 20 দিন লাগবে? সরকার আমাদেরকে এই মুহূর্তে যদি অনুদান দিয়ে আমাদের তাঁতি মালিক এবং কারিগরদের কিছু সহযোগিতা করে, তো ইনশাল্লাহ আমরা বাল বাচ্চা নিয়ে খেয়ে পরে বাঁচতে পারবো। দেশীয় ঐতিহ্য বেনারসি শিল্প রক্ষায় করোনা সময়ে এখাতের কারিগর ও মালিকদের বিশেষ সহায়তা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। কাউসার সাহেলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 42 লাখ টাকা একটি ব্রেসলেটের দাম। এই দামেই গতকাল ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামাঙ্কিত ব্রেসলেটটি নিলামে কিনে নেয় বাংলাদেশ লিজিং ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন। করোনা দুর্গতদের সাহায্যার্থে ব্যয় হবে এই অর্থ। আর কেনার পর আবারও মাশরাফিকেই এই ব্রেসলেটটি উপহার দিয়েছে নিলামে জয়ী প্রতিষ্ঠানটি। শাকির রুবেনের রিপোর্ট। 18 বছর আগে প্রথম হাতে উঠেছিল রূপার এই ব্রেসলেটটি, যেখানে লেখা আছে মাশরাফি। সঙ্গী এই প্রিয় জিনিসটিকে এবার মানবতার সেবায় উৎসর্গ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 42 লাখ টাকা। করোনায় দুর্গতদের সাহায্যার্থে ফেসবুক পেজের মাধ্যমে 5 লাখ টাকা ভিত্তিমূল্য দিয়ে শুরু হয়েছিল মাশরাফির ব্রেসলেটটির নিলাম। গতকাল যা 42 লাখ টাকায় কিনে নেয় বাংলাদেশ লিজিং ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন। অবশ্য ব্রেসলেটটি কিনে আবার মাশরাফিকেই তা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। এই একটা জিনিস আপনার খুব প্রিয়, হ্যাঁ, 18 বছর ধরে আপনার হাতে আছে এবং এই ব্রেসলেটটা আপনার হাতেই মানায়, ঠিক আছে? আমরা চাই যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠন
এই ব্রেসলেটটা আপনাকে উপহার দিতে চাই। So, আপনি যদি দয়া করে আমাদের এই উপহারটা গ্রহণ করেন। থ্যাংক ইউ মোহন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মানবতার সেবায় উৎসর্গকৃত নিজের প্রিয় জিনিসের এমন মূল্য পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাশরাফি। আশা এই অর্থে নিজের এলাকার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ব্যানারে উপকৃত হবেন অনেকেই। চাইমা লেভেল বেস্ট আপনাদের জন্য নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে যে অর্থটা এসেছে কাজ করার, এবং নড়াইলের সবাইকে ধন্যবাদ। সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই। জানি যে অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, আমরা সবাই যাচ্ছি, এবং আশা করি আমরা সবার ভ্রাতৃত্ববোধ যদি আমাদের সবার প্রতি সবার আছে। ক্রিকেটারদের ব্যক্তিগত সামগ্রীর এই নিলাম তালিকায় মাশরাফির ব্রেসলেটটির মূল্যই এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে সাকিব আল হাসানের ব্যাট 20 লাখ, মুশফিকুর রহিমের ব্যাট 17 লাখ, 15 ক্রিকেটারের অটোগ্রাফ দেয়া ব্যাট 3 লাখ, সৌম্যর ব্যাট ও তাসকিনের হ্যাট্রিক করা বল এক প্যাকেজে 8,50,000 এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি এবং ব্যাটিং গ্লাভস নিলামে বিক্রি হয়েছে প্রায় 1,70,000 টাকায়। শাকির রুবেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।